আজকের প্রথম প্রশ্ন বলছে ইউবি এর মাসিক আয়, মান্থলি ইনকাম আর মাসের খরচের অনুপাত দেওয়া আছে 3:2 আর 5:3। প্রত্যেকে মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত? আচ্ছা, এখানে কিন্তু দুজনে মাসে 1,000 টাকা করে সঞ্চয় করছে, ঠিক আছে? মানে দুজনের সঞ্চয়টা কিন্তু সেম। যখন দুজনের সঞ্চয়টা সেম থাকবে তখন আমরা অনুপাতের মাধ্যমে করব। কিভাবে? আচ্ছা, এর ইনকাম 3:2 আর খরচ 5:3। আমাদের কাজ হচ্ছে এই যে ডিফারেন্সটা, এখানে 3 থেকে 5-এর ডিফারেন্স 2, এখানে 2 থেকে 3-এর ডিফারেন্স 1, এই ডিফারেন্সটা সমান করব। কিভাবে? আমরা জানি এই নিচের 5 আর 3-এর ডিফারেন্স 2 দিয়ে উপরেরটাকে গুণ, আর উপরের 3 আর 2-এর ডিফারেন্স 1 দিয়ে নিচেরটাকে গুণ। তাহলে নতুন অনুপাত কি পেলাম? 6:4 আর 5:3। তার মানে এর ইনকাম 6 টাকা কিন্তু খরচ করে 5 টাকা। তাহলে সেভিংস কত করলো? 1 টাকা। আর বি এর ইনকাম 4 টাকা, খরচ করে 3 টাকা। সেভিংস কত করলো? 1 টাকা। কিন্তু সেভিংস তো বলছে দুইজনে 1,000 টাকা করে করে, আর আমরা দেখলাম দুইজনে 1 টাকা করে সেভিংস করছে। তাহলে আমাদের এই একের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1,000 টাকা। আমাকে বের করতে বলছে বি এর ইনকাম। তাহলে বি এর ইনকাম তো 4 টাকা, তাহলে 4-এর ভ্যালু কত? একের ভ্যালু 1,000 হলে 4-এর ভ্যালু 4,000। অপশন ডি আমাদের আনসার। 2 বলছে একটা ব্যবসাতে এবিসি তাদের মূলধন যথাক্রমে 4 মাস, 6 মাস, 8 মাসের জন্য বিনিয়োগ করে। আচ্ছা, তাহলে এখানে সময়টা দেওয়া আছে 4 মাস, 6 মাস, 8 মাস, টাইমগুলো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা টাইমের অনুপাত বের করতে পারবো। টাইমের অনুপাত কি কি? 4, 6, 8। একটু যদি ছোট করে নিই, 2, 3, 4। এবার কি বলছে? ইওবি মোট লাভের 1/4 অংশ আর 1/3 অংশ লাভ করে, ঠিক আছে? তার মানে এখানে আমার থেকে প্রফিটের অনুপাত বের হবে। হ্যাঁ, লাভের অনুপাত, প্রফিট। টোটাল লাভ আমি কি ধরবো? ওই যে নিচের 3 আর 4 যে আছে না, এটা হচ্ছে এলসিএম নিব। টোটাল লাভ মানে 3 আর 4 এলসিএম 12 টাকা। টোটাল লাভ যদি 12 টাকা হয় তাহলে এর লাভ 12 টাকার 1/4 অংশ। 12-র 1/4 মানে কাটাকাটি করলে 3 হবে। তাহলে এর প্রফিট 3। আচ্ছা, বি এর প্রফিট 12 টাকার 1/3। 12 টাকার 1/3 মানে কাটলে 4 হয়ে যাবে। তাহলে বি এর প্রফিট 4। তাহলে বাকি থাকলো কয় টাকা? 12 টাকার মধ্যে 3 টাকা, 4 টাকা, 7 টাকা নিয়ে নিল এ আর বি। তাহলে থাকলো 5 টাকা। 5 টাকা কে নেবে? সি নেবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কি লাগবে? আমাকে কিন্তু মূলধনের অনুপাত বের করতে লাগবে, ঠিক আছে? মূলধনের অনুপাত মানে ক্যাপিটাল। আমাকে মূলধনের অনুপাত বের করতে লাগবে। আমরা জানি মূলধনের অনুপাত বের করতে গেলে প্রফিটকে টাইম দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? মানে উপরে লিখতে লাগবে প্রফিট, প্রফিট উপরে, টাইপ নিচে। তাহলে এর ক্ষেত্রে ক্যাপিটাল কি হবে? এর প্রফিট 3 আর এর টাইম হচ্ছে 2:2। বি এর ক্ষেত্রে বি এর প্রফিট 4 আর বি এর টাইম হচ্ছে 3। আর সি এর ক্ষেত্রে সি এর প্রফিট 5 আর সি এর টাইম হলো 4। এটা হচ্ছে ক্যাপিটালের রেশিও। এটাকে আমরা একটু পূর্ণ সংখ্যায় নিয়ে আসি। কিভাবে? এই যে নিচের গুলোকে লসাগু করব। 2, 3, 4, 12 হয় লসাগু। তাহলে এটাকেও 12 দিয়ে গুণ করব, এটাকেও 12 দিয়ে গুণ করব, এটাকেও 12 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে 12 কাটলে 6, 3 6 18। 3 দিয়ে 12 কাটলে 4, 4 4 16। আর 4 দিয়ে 12 কাটলে 3, 3 5 15। এই যে রেশিওটা আসলো, এটা কিন্তু মূলধনের রেশিও আমাদের, ঠিক আছে? আর এখানে বলছে সি এর মূলধন 3,000 টাকা। আমাদের হিসেবে সি এর মূলধন 15, কিন্তু ওরা বলছে 3,000। তাহলে 15-র অ্যাকচুয়াল ভ্যালু কত? 3,000। তাহলে একের ভ্যালু কত হবে? 15 দুগুণে 30, একের ভ্যালু হয়ে যাবে 200। আমাকে বের করতে বলছে এ এর মূলধন। এ এর মূলধন তো 18। তাহলে 1 মানে যদি 200 হয় তাহলে 18 মানে কত হবে? 18 দিয়ে গুণ করে দেবো, 3600 হয়ে যাবে আমাদের আনসার। অপশন ডি, 3600। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলছে বলছে 12 জনের একটা ক্রিকেট দলে 24 ও 26 বছর বয়সী দুজন খেলোয়াড়ের পরিবর্তে নতুন দুজন খেলোয়াড় আসছে। নতুন, তাহলে সকলের গড় বয়স কি হয়েছে? 2 বছর বৃদ্ধি পেয়েছে। নতুন দুজনের গড় বয়স কত? ঠিক আছে, একটা জিনিস দেখো, গড় বয়সটা কিন্তু 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে?
যেহেতু গড় বয়সটা 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে, তার মানে পুরোনো দুইজন ছেলে যে চলে গেল, যাদের বয়স 24 আর 26, আর যারা নতুন আসলো, হ্যাঁ, নতুনদের বয়স কিন্তু পুরোনোদের থেকে বেশি হবে। কারণ কারণ নতুনরা আসায় সবার বয়স, গড় বয়সটা বেড়ে গেল, তার মানে নতুনদের বয়সটা বেশি হবে। আচ্ছা, যারা চলে গেল তাদের মোট বয়স কত? 24 আর 26 যোগ করলে 50। যেই ছেলে দুটো চলে গেল তাদের টোটাল বয়স হচ্ছে 50 বছর। আর সবার গড় 2 করে বাড়লো, কয়জন? 12 জন। 12 জনের গড় যদি 2 করে বাড়ে, তাহলে টোটাল তাহলে বছরটা কত বাড়লো? 24 বাড়লো। তার মানে কি, পুরানা ছেলেগুলা ছিল, তাদের টোটাল বয়স ছিল 50, আর নতুন যে ছেলে দুইটা আসলো তাদের বয়স এই 50-এর থেকে আরো 24 বেশি। তাহলে নতুন ছেলে দুটোর বয়স কত হবে? আমি যদি যোগ করি, 74। নতুন ছেলে দুটোর বয়স হচ্ছে 74 বছর। আমাকে গড় বয়স বের করতে বলছে, দুইজন যেহেতু 2 দিয়ে ভাগ করব, তার মানে 37 আমাদের আনসার, অপশন ই। 4 নম্বর বলছে, কোনো সংখ্যার 1/3 অংশের 1/2 অংশ সংখ্যাটির সাথে যদি যোগ করি, তাহলে যোগফল হয় 28। সংখ্যাটি কত? এটা আমরা অপশন ধরেও করতে পারি অথবা এক্স এর সাহায্যে করতে পারি। তো যদি আমি এক্স এর সাহায্যে করি, তাহলে ধরলাম সংখ্যাটা এক্স, এক্স এর 1/3 অংশ, তার আবার 1/2 অংশ, এর সাথে সংখ্যাটির সাথে যোগ করব। যোগ সংখ্যাটা তো এক্স, সমান সমান কত পাবো? 28 পাবো, 28। এটাকে একটু ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসবে। x/6 প্লাস এক্স ইকুয়াল টু 28। এটাকে যদি একটু সরল করি, 6x প্লাস এক্স মানে 7x/6, 28। 7 দিয়ে 28 কাটলে 4, তাহলে এক্স মানে 4×6 = 24 হয়ে গেল আমাদের আনসার, অপশন এ। অথবা যদি আমরা অপশন ধরে করি তাও হবে। কিভাবে? আমি ধরলাম এ আমাদের আনসার, মানে 24 সংখ্যাটা। তাহলে প্রথমে তো 24-এর 1/3 অংশ নিব, তার 1/2 অংশ নিতে বলছে। তাহলে কত হয় দেখি, 3×8 = 24, 2 দিয়ে কাটলে 4, 4। সংখ্যাটার সাথে যদি যোগ করি, মানে এই 4কে যদি সংখ্যাটার সাথে যোগ করি, সংখ্যাটা তো 24 হচ্ছিলাম, যোগ করি, আমরা কত পাচ্ছি? 28 পাচ্ছি। ওরাও বলছে 28ই পাওয়া যাবে, তার মানে মিলে গেল। তাহলে এই আমাদের আনসার। আর যদি 28 এখানে না আসতো, তাহলে আমরা অপশন বি এ চলে যেতাম, সেম ভাবে একইভাবে করতাম তখন। ঠিক আছে, চলো নেক্সট। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55, 127, 175-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? আচ্ছা, একই ভাগশেষ থাকবে কথাটার মানে কি? মানে এমন একটা সংখ্যা দিয়ে আমি 55-কেও ভাগ করব, 127-কেও ভাগ করব, 175-কেও ভাগ করব, তাহলে ভাগশেষগুলো সেম থাকবে। কোন সংখ্যা দিয়ে? এটা অপশনের সাহায্যেও করা যায়। তবে এটার অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে, আমরা এই যে সংখ্যাগুলোর ডিফারেন্স নিব, যেমন 127 আর 55 ডিফারেন্স নিব, বিয়োগ কত হয়? 2, 72 নাকি? 72 হয়। তারপর 175 আর 127-এর ডিফারেন্স নিব, 175, 127, এটা হচ্ছে 8, 7, 15, 48। আর 175 আর 55 ডিফারেন্স নিব। এরকম করে তিনটার সাথে তিনটার আমরা ডিফারেন্স বের করবো, কত হয়? 120। এই যে সংখ্যাগুলো পেলাম, 72, 48, 120, এই সংখ্যাগুলো যদি আমরা গসাগু নিই, ওইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, গসাগু। তো এদের গসাগু আমি যদি দেখি, 11 দিয়ে কিন্তু 72-কে ভাগ করা যায় না, তাহলে 11 তো আনসার হবে না। 16 দিয়ে 72-কে ভাগ করা যায়? হ্যাঁ যায়, কিন্তু 15 দিয়ে 72-কে ভাগ করা যায় না। ভুল বললাম? হ্যাঁ ঠিক, এটা গসাগু হবে না। গসাগু 24 হবে, পরিষ্কার কথা, 24। তাহলে আমাদের অপশন এ 24 আনসার। আর এভাবে যদি কেউ গসাগু বের করতে না পারো, অ্যাকচুয়ালি গসাগু বের করতে লাগে ভাগ পদ্ধতির মাধ্যমে। হ্যাঁ, বড় সংখ্যা যখনই থাকবে ভাগ পদ্ধতির মাধ্যমে। কিভাবে? আমরা 48 দিয়ে 72-কে ভাগ করি, 48-কে 48, থাকলো কত? 4, 2, 24। এই 24 দিয়ে আবার 48-কে ভাগ করতে লাগে, 2, 48 মিলে গেল। তাহলে এই 24 হচ্ছে আমাদের গসাগু।
লাস্ট যেটা দিয়ে ভাগ করবো সেটা গসাগু। তাহলে গসাগু 24, ঠিক আছে। এই 24 দিয়ে আমি যদি 120 কে ভাগ করি মিলে যাবে পুরোপুরি, তার জন্য 24 গসাগু। তাহলে আনসার আমাদের অপশনে 24। নেক্সট, 52/x সমান সমান √। আমরা প্রথমে এইটুকুনি সলভ করি। নিচে তো 289 হবে, আর উপরে 289 এর এক গুণ করলে 289, 120 বিয়োগ 289 থেকে যদি 120 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 169। এটা রুট আছে পুরোপুরি, তাহলে এদিকে 52/x থাকলো, আর এদিকে 169 এর রুট মানে 13, আর 289 এর রুট মানে 17। 13 দিয়ে 52 কাটা যায় 4, তাহলে x মানে কত হয়ে যাবে, 17 আর 4 গুণ হয়ে 68। অপশন ই আমাদের আনসার। নেক্সট, বলছে দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায় দৈনিক, ঠিক আছে, এটা আমাদের একটা সূত্র আছে, হ্যাঁ, যে M1T1/W1 সমান সমান M2T2/W2। এম মানে লোক সংখ্যা, টি মানে টাইম বা সময়, আর ডাব্লু মানে কাজের পরিমাণ। তাহলে আমি দেখি, প্রথমে আমাদের লোক সংখ্যা ছিল 20, তাহলে M1 এর জায়গায় আমরা 20 লিখবো। টাইম কত, টাইম হচ্ছে ডেইলি 4 ঘন্টা, তাহলে টাইমের জায়গায় 4। ডাব্লু মানে কাজ, কতটা পরিমাণ কাজ করে, 30টা জামা বানায়, এটাই কাজের পরিমাণ, 30 সমান। এবার M2 পরে লোক কত, দেখো বলছে যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, ছিল কয়জন, 20 জন, 8 জন লোক কাজ ছেড়ে চলে গেল, থাকলো কয়জন, 12 জন, তাহলে M2 মানে কিন্তু 12 ইন্টু টাইম কত, ডেইলি 6 ঘন্টা করে কাজ করবে, টাইম 6, আর W2 কাজের পরিমাণ, কয়টি জামা বানাতে পারবে, তাহলে এটি W2 আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি করি একটু, শূন্য শূন্য তো কেটে গেল, 4 দিয়ে 12 কাটলে 3, 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে W2 মানে কত হবে, এখানে 3 তিরিককে 9 আর 3-এ 27, তার মানে 27টা জামা বানাতে পারবে। অপশন ডি আমাদের আনসার। নেক্সট, বলছে এক ব্যক্তি বিশ্রাম না নিয়ে কোনো স্থানে 80 কিলোমিটার/ঘন্টা বেগে যেতে পারে, আর বিশ্রাম নিলে গড়বেগ দাঁড়ায় 60 কিলোমিটার/ঘন্টা। ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়। দেখো এটা আমরা রেশিও দিয়ে করতে পারি, ঠিক আছে। এখানে স্পিডের রেশিও দেওয়া আছে 80:60, তার মানে কি, একটু ছোট করে যদি নিই 3, 4, এখান থেকে আমরা টাইমের রেশিও পেয়ে যাবো 3, 4। আচ্ছা, এই যে 80 স্পিডটা ছিল কিন্তু যদি বিশ্রাম না নেয়, তাহলে আমরা এখান থেকে কোনো একটা দূরত্ব যাব, কোনো বিশ্রাম নেব না, ডিরেক্ট চলে যাবো, এখান থেকে ডিরেক্ট চলে যাবো, তাহলে আমাদের সময় লাগে 3 ঘন্টা। 3 ঘন্টা যদি সময় লাগে, আর 60 স্পিড এটা হচ্ছে বিশ্রাম নিতে নিতে। আর আমি যদি এখান থেকে এখানে গেলাম, একটু রেস্ট করলাম, আবার গেলাম, আবার রেস্ট করলাম, আবার রেস্ট করলাম, এভাবে যদি রেস্ট করতে করতে যাই, তাহলে আমার 3 ঘন্টার জায়গায় সময় লেগে যাচ্ছে 4 ঘন্টা। তাহলে এই যে 4 ঘন্টা যে সময় লাগলো জায়গাটাতে যেতে, 4 ঘন্টার মধ্যে বিশ্রাম কয় ঘন্টা নিলাম, 1 ঘন্টায় বিশ্রাম, তাই না। তাহলে আমি বলতে পারি যে 4 ঘন্টায় আমি 1 ঘন্টায় বিশ্রাম নিলাম, আমাকে বের করতে লাগবে 1 ঘন্টায় কত মিনিট বিশ্রাম। তাহলে 1 ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেব, 1/4 ঘন্টা। এই ঘন্টাকে মিনিটে নিয়ে আসলে 60 দিয়ে গুণ করে দিলাম, তার মানে 15 মিনিট। তাহলে আমি প্রত্যেক ঘন্টায় 15 মিনিট করে বিশ্রাম নিচ্ছি, মিনিট। এটা আমাদের আনসার, অপশন সি। নেক্সট, বলছে এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে আবার মোট 50 মিনিট সময় লাগে। তাহলে এখান থেকে আমি একটা জায়গাতে গেলাম, আবার ফিরে আসলাম, মোট 50 মিনিট সময় লাগলো, ঠিক আছে। স্থির জলে নৌকার বেগ এত, এটা হচ্ছে নৌকার বেগ, আর স্রোতের বেগ 1.5। 7.5কে আমরা 7.5 লিখতে পারি, আর 1.5কে আমরা 1.5 লিখতে পারি। আমরা অনুকূল আর প্রতিকূলের বেগ স্পিডের রেশিও বের করবো, স্পিড। আমরা জানি অনুকূলের বেগ মানে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হয়, তাহলে 7.5 আর 1.5 যদি যোগ করি তাহলে 9 হয়ে যায়, ঠিক আছে। আর প্রতিকূল মানে নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হয়, 7.5-এর থেকে 1.5 বিয়োগ করলে 6 হয়ে যায়। তাহলে এটা গতিবেগের অনুপাত আমাদের চলে আসে। একটু যদি ছোট করে নিই, 3, 2,
তাহলে টাইমের রেশিও কি হয়ে যাবে? টাইমের রেশিও উল্টা হয়ে যাবে, 2:3। তার মানে অনুকূলে আমি যে তার মানে আমি এখান থেকে অনুকূলে গেলাম একটা দূরত্ব, আমার লাগলো 2 ঘন্টা বা 2 মিনিট। আবার এখান থেকে প্রতিকূলে ফিরে আসলাম, লাগলো 3 মিনিট। টোটাল তাহলে কয় মিনিট হলো? 5 মিনিট। কিন্তু অ্যাকচুয়ালি টোটাল আমার কয় মিনিট লাগলো? 50 মিনিট। তাহলে 5 মানে 50 মিনিট। তাহলে 1 মানে কত হয়ে যাচ্ছে? 1 মানে হয়ে যাচ্ছে 10 মিনিট। তাহলে যে 2 মানে কত হয়ে যাবে? 2 মানে 20 মিনিট। কিন্তু আমাকে বের করতে লাগবে এই স্থান দুটার মধ্যে দূরত্ব, এইখান থেকে এটার ডিস্টেন্স কতটা। ডিস্টেন্স বের করার আমরা জানি সূত্র, স্পিড আর টাইম গুণ করতে হবে। আচ্ছা, আমি যখন অনুকূলে যাচ্ছি তখন আমার অ্যাকচুয়াল স্পিড কত ছিল? 9। 3 কিন্তু নিব না, হ্যাঁ, যেটা অ্যাকচুয়াল স্পিড 9 সেটাকে নিব। অ্যাকচুয়াল স্পিড 9, এর সাথে ইন্টু করবো অ্যাকচুয়াল টাইম। এই 2 কিন্তু নিব না, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 20 মিনিট। তাহলে 20, এটা তো মিনিট, এটাকে ঘন্টায় নিয়ে আসি, 60 দিয়ে ভাগ। তার মানে 3, 3 তিরিকে 9। তার মানে দূরত্বটা হচ্ছে 3 কিলোমিটার। এই দূরত্বটাই কথা বলছি। অপশন ই আমাদের আনসার, 3 কিলোমিটার। ঠিক। এটাকে সমীকরণ দিয়েও করা যাবে। আমি যদি একটা সমীকরণ বানাই, যে ধরলাম যে ডিস্টেন্সটা ডি, এই ডিস্টেন্সটা আমি যখন অনুকূলে গেলাম তখন স্পিড 9, প্লাস এই দূরত্বটা যখন আমি প্রতিকূলে গেলাম স্পিড 6, সমান সমান টোটাল সময় লাগলো আমার 50 মিনিট। মিনিটটাকে ঘন্টায় নিয়ে আসবো, 60 দিয়ে ভাগ। এভাবে করলেও হয়ে যাবে। 6 9 54, 9 6 15 সমান সমান 5/6। এখানে 5 দিয়ে 15 কাটলে 3, 6 দিয়ে 54 কাটলে 9, 3 দিয়ে 3 কাটলে 3। তাহলে ডি মানে 3 কিলোমিটার। এভাবে করলেও ডিরেক্ট হয়ে যাবে। তবে আমার এই প্রসেসটাই বেশি ভালো লাগে, কারণ এই প্রসেস দিয়ে সব ধরনের অঙ্ক হয়ে যায়। চলো নেক্সট। বলছে কোনো সংখ্যার 75% 262.5 হলে ওই সংখ্যার কত পার্সেন্ট 87.5 হবে। দেখো, মানে 262.5 মানে 75%, তাহলে 87.5 মানে কত পার্সেন্ট হবে সেটা বের করতে লাগবে। এটা আমরা ওয়ার্কিং নিয়ম করবো, যে 262.5 এটা মানে হচ্ছে 75%। তাহলে 1 মানে কত হবে? 75-এর নিচে হয়ে যাবে 262.5। আর 87.5 মানে কত হবে? 87.5 জাস্ট এর সাথে গুণ হয়ে যাবে 87. তাহলে এখানে এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক উঠে গেল। আচ্ছা, 75 আর এটাকে 25 দিয়ে কাটি। 3 25-এ 75, 25 একে 25, 0, 5 25-এ 125। 3 দিয়ে আবার কাটা যায় মনে হয়। 3 তিরিকে 9, 3 5-এ 15, 35। 35 দিয়ে এটা কাটা যাবে। 35 দুগুণে 70, থাকলো 175। 5 দিয়ে 175 হয়ে যাবে। আচ্ছা, তার মানে 25% আমাদের আনসার। তাহলে 87.5 মানে 25%। ঠিক আছে। কত অপশন? অপশন সি আমাদের আনসার। চলো নেক্সট। বলছে কোন বিদ্যালয়ের পরীক্ষায় পরীক্ষার্থীদের 65% বাংলা, 55% গণিত এবং 40% উভয় বিষয়ে পাস করছে। যদি 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, এখানে আমরা জানি প্রথম সাবজেক্টে পাস প্লাস দ্বিতীয় সাবজেক্টে পাস, এদেরকে যোগ করতে লাগে, এর থেকে বিয়োগ করতে লাগে টোটাল সাবজেক্ট, সরি, থেকে বিয়োগ করতে লাগে উভয় বিষয় যেটা পাস করছে, বোথ পাস। তাহলে করি আমরা। প্রথম সাবজেক্টে পাস হচ্ছে 65, দ্বিতীয় সাবজেক্টে পাস 55%, মাইনাস উভয় বিষয়ে পাস হচ্ছে 40%। তাহলে 65 আর 55 120, 80 বিয়োগ 120 থেকে 40 বিয়োগ করলে 80, 80%। এটা কিন্তু আমাদের পাস বের হয়ে গেল। ঠিক আছে, এটা বের হয়ে কিন্তু যে কোনো বিষয়ে 80% লোক পাস করছে, মানে হয়তো প্রথম বিষয়ে অথবা দ্বিতীয় বিষয়ে অথবা দুইটা বিষয়ে টোটাল 80% লোক পাস করছে। কিন্তু আমাকে দেখো এখানে বের করতে বলছে 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, আমাকে কিন্তু ফেল করতে বলছে। তাহলে বলো 80% লোক যদি পাস করে তাহলে ফেল করে কত পার্সেন্ট? বাকিটা ফেল করে 20% লোক কোনো না কোনো বিষয়ে ফেল করছেই করছে। তাহলে এই 20%-এর ভ্যালু দেওয়া আছে 40 জন। 20% মানে 40 জন। তাহলে 1% মানে 20 দিয়ে 40 কাটলে 2 জন। আর 100% মানে 2 কে 100 দিয়ে গুণ করতে হবে, 200 জন।
তার মানে ওই স্কুলে টোটাল স্টুডেন্ট ছিল 200 জন আর পরীক্ষার্থী ছিল 200 জন। অপশন সি আমাদের আনসার। নেক্সট বলছে এক ব্যক্তি 5 টাকায় 6টা কলা কিনে 3 টাকায় 4টা হিসেবে বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত? ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে আমরা একদিকে লিখবো নাম্বার, মানে পিস, কয় পিস কলা কিনছে, আর একদিকে টাকা, দাম কত। তো যখন কিনলো তখন 5 টাকায় দিয়ে কিনলো 6 পিস কলা, তাহলে পিসের এখানে 6 পিস, টাকার এখানে 5 টাকা। এটা কিন্তু যখন কিনলো তখন। আর যখন বেচতে গেল তখন 3 টাকা দিল, টাকার এখানে 3, 4টা কলা বেশি। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে টাকাটাকে সমান করবো, সরি পিসটাকে, সংখ্যাটাকে সমান করবো। কেননা আমি হচ্ছে 6টা কলা কিনলাম, 4টা কলা বেচলাম, তাহলে তো সঠিক হিসেবটা পাবো না। যতগুলা কিনছি ততগুলা যদি বেচি তাহলে সঠিক হিসাব পাবো। তাহলে আমি যদি এটাকে 12 বানাইতে পারবো, 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে। এখানে 2 দিয়ে গুণ করছি মানে এইদিকেও 2 দিয়ে গুণ করতে লাগবে, এখানে 3 দিয়ে গুণ করছি মানে এইদিকেও 3 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে এখানে 12টা কিনছি, 12টাই বিক্রি করছি, হয়ে গেল। এইবার দেখো কত দিয়ে কিনছি, 10 টাকা দিয়ে কিনছি, কত দিয়ে বেচছি, 9 টাকা দিয়ে বেচছি। তাহলে 10 টাকা দিয়ে কিনে 9 টাকা দিয়ে যদি বেচি, অবশ্যই আমার লস হচ্ছে। কয় টাকা লস হচ্ছে? 1 টাকা লস হচ্ছে। কয় টাকার উপর? লাভ লস সবসময় সিপির উপর হয়। তাহলে 10 টাকাতে 1 টাকা লস, তাহলে 100তে কত লস? মানে 10% লস। এটা আমাদের আনসার, অপশন বি। নেক্সট বলছে কোনো টাকা 6 বছরে সুদে আসলে 8/5 গুণ হয়, সুদের হার কত? ঠিক আছে, আচ্ছা, সুদে আসলে 8/5 গুণ হচ্ছে কথাটার মানে কি? মানে আমি যদি আজকে 5 টাকা ব্যাংকে রাখি, মানে এটা আমার আসল, তাহলে এই টাকাটা আমার সুদ আসল মিলে 8 টাকা হয়ে যাচ্ছে। মানে এটা অ্যামাউন্ট, এখানে সুদও আছে আসলও আছে। তাহলে বলো তো সুদ তাহলে কত পেলাম? 5 টাকা রাখলাম, 8 টাকা হয়ে গেল, তার মানে 3 টাকা ইন্টারেস্ট পেলাম। ঠিক, এটা আমি যদি সূত্রে বসাই, আই সমান সমান পি আর টি বাই 100, আমরা সবাই জানি আই সমান সমান পি আর টি বাই 100। এই সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আই মানে 3, পি মানে হয়ে গেল আমাদের 5, আর আর এর ভ্যালু বের করতে লাগবে। টাইম দেওয়া আছে 6, 6 বছর, নিচে 100। 3 দিয়ে 6 কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে 50, 5 দিয়ে 50 কাটলে 10। তাহলে আর মানে 10% হয়ে যাচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, অপশন ডি। নেক্সট বলছে 3 বছর আগে এক্স এর বয়স ছিল ওয়াই এর বর্তমান বয়সের 3 গুণ। আচ্ছা, বর্তমানে জেড এর আচ্ছা, এখানে এক্স ওয়াই জেড আছে, হ্যাঁ। তাহলে আমরা এক্স ওয়াই জেড এদের বয়সের রেশিও বের করব। বর্তমান থেকে শুরু করব। এই যে বর্তমান, বর্তমানে জেড এর বয়স ওয়াই এর বয়সের দ্বিগুণ। তার মানে কি, ওয়াই এর বয়স আমি যদি কিছু একটা ধরি এ, তাহলে জেড এর বয়স হয়ে যাবে দ্বিগুণ, মানে 2a। এগুলো কিন্তু বর্তমান নিচ্ছে, হ্যাঁ, ওয়াই এর বর্তমান বয়স এ ধরলাম, তাহলে জেড এর বর্তমান বয়স হয়ে যাবে এ এর দ্বিগুণ মানে 2a। এবার বলছে 3 বছর আগে এক্স এর বয়সটা কি ছিল, ওয়াই এর বর্তমান বয়সের দ্বিগুণ কিন্তু, হ্যাঁ, বর্তমানের দ্বিগুণ। আচ্ছা, ওয়াই এর বর্তমান বয়স কত? ওয়াই এর বর্তমান বয়স তো এ, এর 3 গুণ, মানে এ এর যদি 3 গুণ মানে 3। তাহলে 3 হচ্ছে এক্স এর বয়স কখন? 3 বছর আগে। আজকের থেকে 3 বছর আগে বয়স ছিল 3 এক্স এর। তাহলে বর্তমানে এক্স এর বয়স কত? কারণ এখানে আমরা বর্তমান লিখতেছি, 3 বছর যোগ হয়ে যাবে জাস্ট। তাহলে জেড এর বর্তমান বয়স এটা, এক্স এর বর্তমান বয়স এ, সরি ওয়াই এর বর্তমান বয়স এ, আর এক্স এর বর্তমান বয়স 3a প্লাস। তাহলে এবার কি বলছে, আবার জেড এক্স এর থেকে 12 বছরের ছোট। তার মানে আমাদের এক্স আর জেড এর ডিফারেন্স বের করতে লাগবে, যেটা হবে 12 বছর। তার মানে এক্স এর বয়সের থেকে আমি যদি জেড এর বয়সটা বাদ দিই, বাদ দিব মানে 3a প্লাস 3, এটা এক্স এর বয়স, এর থেকে বাদ দিলাম জেড এর বয়স, কত পাবো? 12 পাবো। তার মানে 3a আর 2a বিয়োগ করলে এ হয়ে যাবে, আর প্লাস 3টাকে ওইদিকে পাঠিয়ে দিলে 12 থেকে বিয়োগ হয়ে 9 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু হচ্ছে 9। আমাকে কি বের করতে বলছে? জেড এর বর্তমান বয়স কত। আচ্ছা, জেড এর বর্তমান বয়স তো 2a, তাহলে এ মানে যদি 9 হয়, তাহলে 2a মানে 9 দুগুণে 18 বছর। আমাদের আনসার হচ্ছে 18, অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট। বলছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে
দেড় বছরের সুদ কত? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, এই যে 6 মাস অন্তর বলছে না, মানে 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে বছরে কতবার আমি ইন্টারেস্ট পাচ্ছি সেটা প্রথমে বের করতে হবে। বছরে কিন্তু 2বার ইন্টারেস্ট পাচ্ছি। 6 মাস অন্তর যেহেতু ইন্টারেস্ট দিবে, তাহলে বছরে 2বার। তাহলে দেড় বছরে আমি তাহলে কতবার ইন্টারেস্ট পাবো? আচ্ছা, দেড় মানে 3/2, ঠিক আছে। তার মানে টাইম আমাদের হয়ে যাবে 3/2 এর সাথে এই দুইটাকে গুণ করতে লাগবে, মানে 3বার আমি ইন্টারেস্ট পাবো। তাহলে টাইম আমরা কিন্তু ধরবো 3। আর রেট অফ ইন্টারেস্ট যেটা আছে না, এই যে 10% চক্রবৃদ্ধি সুদের হারে, এটা কিন্তু বার্ষিক, 1 বছরে 10%। তাহলে 6 মাসে কত পার্সেন্ট পাবো? অর্ধেক হয়ে যাবে। মানে যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এটাকে এই যে 2 দিয়ে ভাগ করবো, অর্ধেক হয়ে যাবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট 5%। তাহলে আমরা কিন্তু টাইম ধরবো 3 বছর, রেট অফ ইন্টারেস্ট ধরবো 5%। ঠিক আছে, এবার করি। আমরা জানি 5% মানে 1/20। তার মানে আমি যদি আজকে 20 টাকা ব্যাংকে রাখি, সেটা চক্রবৃদ্ধি সুদের হারে 21 টাকা হয়ে যাচ্ছে, 1 টাকা বেড়ে যাবে। এটা কিন্তু 1 বছরের হিসাব, কিন্তু আমাদের দেওয়া আছে সময় কয় বছর? 3 বছর। 3 বছর মানে এটাকে কিউব করবো, 2 বছর বলে স্কোয়ার করতাম। তাহলে 20-র কিউব হয়ে যাবে 8,000, আর 21-এর কিউব যদি করি হয়ে যাবে 9,261। 21-এর কিউব, এটা একটু আমাদের জানতে লাগবে, হ্যাঁ। আর যাদের জানা নাই তারা 21-কে 3বার গুণ করবা, চলে আসবে 9,261। তার মানে কি, আজকে আমি যদি 8,000 টাকা ব্যাংকে রাখি, ওই টাকাটা আমার 3 বছর পর হয়ে যাবে 9,261। ঠিক আছে। আচ্ছা, আমি আমি এখানে ব্যাংকে রাখছি কত? 8,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালিও ব্যাংকে রাখছে 8,000 টাকা, আমাদের হিসেবেও 8,000 টাকা, তাহলে তো সেম হয়ে গেল। আমাদের বের করতে হবে সুদ কত, ইন্টারেস্ট। তাহলে 8,000 টাকা ব্যাংকে রাখছি, 3 বছর পর এটা 9,261 হয়ে গেছে। তার মানে যেটা বাড়তি টাকা হলো সেটাই আমার ইন্টারেস্ট। তাহলে 9,261 থেকে 8,000 বিয়োগ করবো, কত থাকে? 1,261। এটাই হচ্ছে আমার সুদ। তারপরে অপশন ডি আমাদের আনসার। ক্লিয়ার? নেক্সট বলছে, একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:8। ওই পাত্র থেকে কত অংশ, অংশ বলছে কিন্তু, হ্যাঁ, মানে টোটালের থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলো, তাহলে দুধ আর জলের অনুপাত সমান হয়ে গেল। সমান মানে 1:1। দেখো, এটা যদি একটা পাত্র হয়, এখানে প্রথমে টোটাল কিছু একটা অ্যামাউন্টের দুধ আর জলের মিশ্রণ ছিল, যেটার যেখানে দুধ আর জলের অনুপাত ছিল 5:8। আমি এখান থেকে কিছু পরিমাণ তুলে নিলাম, এটা এখান থেকে আমি তুলে নিলাম। তাহলে বলো তো, পাত্রে এখন যতটা মিশ্রণ আছে দুধ আর জলের, ওখানে দুধ জলের অনুপাত কি হবে? অনুপাতটা তো সেমই থাকবে, 5:8। তাহলে আমি প্রথমে মিশ্রণটা তুলে নেওয়ার পর এই অনুপাতটাকে লিখলাম 5:8। তারপর আমি কি করলাম, এখানে দুধ ঢাললাম, আবার কি ঢাললাম? দুধ। তাহলে দুধ যখন ঢাললাম তখন পাত্রটা প্রথম কথা তো ভর্তি হয়ে গেল, আবার ভর্তি হয়ে গেল পাত্রটা, যেহেতু সম পরিমাণ ঢাললাম। আর দ্বিতীয় কথা কি ঢাললাম? দুধ। তার মানে প্রথমে দুধ ছিল 8 লিটার, সরি কি ঢালছে, দুধ ঢালছে। প্রথমে দুধ ছিল 8 লিটার, এখন কিন্তু 8 লিটার দুধ আর থাকবে না, বেশি থাকবে। কিন্তু জল প্রথমে যত ছিল ততই থাকবে, জলটা কিন্তু সেম থাকবে। ও সরি, এইটা দুধ, এটা জল। দুধটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে 5টা কিন্তু 5 থাকবে না, কিন্তু এই 8টা সেম থাকবে। ঠিক আছে, মানে জলটা সেম থাকবে, কারণ আমি দুধ ঢালছি, দুধের পরিমাণটা বাড়বে, কিন্তু জলটা তো যা ছিল, জল 8 লিটার ছিল, 8 লিটারই থাকবে জল। কিন্তু বলছে যখন আমি দুধ ঢাললাম অনুপাতটা 1:1 হয়ে গেল, 1:1। তার মানে আমরা কি করব, জল এখানে 8 ছিল, জল যেহেতু 8ই থাকবে, এই একটাকে 8 বানাবো। তাহলে এদিকেও 8 দিয়ে গুণ করবো, এদিকেও 8 দিয়ে গুণ করবো। তাহলে জল প্রথমে 8 লিটার ছিল, 8 লিটারই থেকে গেল, আটককে 8। কিন্তু দুধ ছিল 5 লিটার, হয়ে গেল আটককে 8 লিটার। তাহলে কত লিটার দুধ ঢাললাম? 3 লিটার দুধ ঢাললাম। কত লিটারের মধ্যে? নিচে লিখবো এই যে পাত্রে টোটাল যতটা মিশ্রণ, টোটাল মিশ্রণ। বলতো টোটাল মিশ্রণ কি 5 আর 8-এ 13? 13 কি টোটাল মিশ্রণ? না কিন্তু, 13 তো এইখানে অব্দি ছিল, এইখানে অব্দি 13 ছিল। পরে আরো যে ঢাললাম 3 লিটার, এখানে এখানে 3 লিটার, 13 × 3 = 16। মানে এই যে নিচেরটা টোটাল এটা, 8 আর 8 যোগ করলে 16, তাহলে নিচে কিন্তু 16 হবে। ঠিক আছে, তারপরে আমাদের আনসার হয়ে যাবে 3/16।
তাহলে এই অংশ মিশ্রণ আমি প্রথমে তুলে নিয়েছিলাম, তারপর এই অংশ জল ঢালছিলাম, সরি দুধ ঢালছিলাম। তাহলে আনসার হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট। বলছে 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 350, 4টা চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য 500 টাকা। একটা চেয়ার একটা টেবিলের মোট মূল্য কত? আচ্ছা দেখো, এইরকম টাইপের অঙ্ক অ্যাকচুয়ালি এই অঙ্কটা তো ডিরেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন বলছে 4টা চেয়ার প্লাস 3টা টেবিল, এদের টোটাল মূল্য হচ্ছে 500 টাকা। আর প্রথমে বলছে যে 3টা চেয়ার আর 2টা টেবিল, এদের টোটাল মূল্য 350 টাকা। দেখো তো, আমি যদি বিয়োগ করি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ, তাহলে 4টা চেয়ারের থেকে 3টা চেয়ার বিয়োগ করলে একটা চেয়ার পড়ে থাকলো। এখানে 3টা টেবিলের থেকে 2টা টেবিল বিয়োগ করলে একটা টেবিল। তাহলে এখানে 500 থেকে 350 বিয়োগ করলে 150। তার মানে কি, একটা চেয়ার আর একটা টেবিলের টোটাল মূল্য হচ্ছে 150 টাকা। আর এটাই আমাকে বের করতে বলছে, একটা চেয়ার একটা টেবিলের মোট মূল্য কত? 150। কিন্তু কিন্তু যদি আমাকে বলতো যে হচ্ছে 3টা চেয়ার আর 5টা টেবিলের টোটাল মূল্য কত, তখন আমরা কিভাবে বের করতাম? অথবা যদি শুধু বলতো যে একটা চেয়ারের মূল্য কত বা একটা টেবিলের মূল্য কত, তখন আমরা কিভাবে বের করতাম? দেখো, তখন কিন্তু আমাদের এই যে এই দুইটা সমীকরণ কিন্তু সমাধান করতে লাগবে। তাহলে একটু দেখি কিভাবে সমাধান করব। তাহলে আমরা যখন চেয়ারের ভ্যালুটা বের করব না, তখন আমরা এই যে টেবিলটাকে সমান করব। এখানে আছে 3, এখানে আছে 2, এটাকে সমান করব কিভাবে? এই প্রথম সমীকরণটাকে নিচে 2 দিয়ে গুণ করব, আর দ্বিতীয় সমীকরণটাকে উপরে 3 দিয়ে গুণ করব। আচ্ছা, গুণ করলে কি পাচ্ছি একটু দেখি। প্রথম সমীকরণটা কি পাবো? 2 দিয়ে গুণ করলে 8c প্লাস 6t সমান সমান 500 দুগুণে 1000। আর এখানে 3 তিরিখে 9c, এটা যেহেতু বড় হচ্ছে এটাকে উপরে লিখি। হ্যাঁ, একই ব্যাপার। 9c প্লাস 3 দুগুণে 6t সমান সমান 3 দিয়ে 350কে গুণ করলে হয়ে যায় 1050। এবার এটাকে মাইনাস করি, মাইনাস মাইনাস মাইনাস। তাহলে 6টি প্লাস 6টি মাইনাস 6টি কেটে গেল। এর 9c আর 8c বিয়োগ করলে শুধু c সমান সমান কত হবে? 1050 থেকে 1000 বিয়োগ করলে জাস্ট 50। তার মানে এক একটা চেয়ারের দাম হচ্ছে 50 টাকা। এবার আমি এই যদি 50-এর ভ্যালুটা যে কোনো সমীকরণে যদি বসাই দিই, তাহলে আমি টি এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, 50-এর ভ্যালুটা প্রথম সমীকরণে বসাই এটার মধ্যে, তাহলে কি পাওয়া যাবে? সি মানে 50, তাহলে 4c মানে 4×50 = 200 প্লাস 3t সমান সমান 500। তাহলে 3t সমান সমান কি হয়ে যাবে? এই 200টাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। 500 থেকে 200 বিয়োগ করলে 300। তাহলে টি মানে কত হয়ে গেল? টি মানে হয়ে গেল 100। তার মানে এক একটা চেয়ারের দাম 50 টাকা আর এক একটা টেবিলের দাম 100 টাকা। ঠিক আছে, তাহলে এখন যদি আমাকে বলতো যে 3টা চেয়ারের দাম কত, তাহলে 3c মানে 150। যদি বলতো 5টা টেবিলের দাম কত, তাহলে 5 × 100 মানে 500। যদি বলতো 3টা চেয়ার আর 5টা টেবিলের টোটাল দাম কত, যোগ করে দিতাম 750। এইভাবে যা বের করতে বলতো বের করতে পারতাম। কিন্তু এই অঙ্কটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে 4টা চেয়ারের থেকে 3টা চেয়ার বিয়োগ করব, আর 3টা টেবিলের থেকে 2টা টেবিল বিয়োগ করব, একটা একটা পেয়ে যাবো, ওই একটা একটাই বের করতে বলছে। সেজন্য ডিরেক্ট 500 থেকে 350 বিয়োগ করলে টেস্ট আনসার চলে আসবে। ঠিক আছে, নেক্সট। বলছে কোন প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের পার্থক্য 7/12 হলে ভগ্নাংশটি কত? আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের পার্থক্য, ঠিক আছে, এটা আমি অপশন ধরে করি। দেখো, 4/3 এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। কেন? প্রকৃত ভগ্নাংশের উপরেরটা ছোট হয়। 4/3 এটা প্রকৃত ভগ্নাংশ না কিন্তু। হ্যাঁ, 3/4 প্রকৃত ভগ্নাংশ। তাহলে সি নম্বর অপশনটা আমি যদি ধরি, 4/3, 3/4। দেখো, 3/4 অনন্যক কিন্তু 4/3। অনন্যক মানে জাস্ট উল্টে যাবে, 3/4 অনন্যক 4/3। আর এদের ডিফারেন্স যদি আমি বের করি, পার্থক্য দেখি তো কত হয়। 3×4 = 12, এখানে কত হচ্ছে? 3×4 = 12, 4×4 = 16 বিয়োগ 9, তার মানে 7/12 মিলে গেল কিন্তু। হ্যাঁ, তাহলে অপশন সি আমাদের আনসার। এ কিন্তু আনসার হবে না।
কারণ এ কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। সি আমাদের অ্যান্সার, সি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। নেক্সট বলছে একটা ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 5 মিটার, 4 মিটার, 3 মিটার, ঠিক আছে। তার চার দেওয়াল 50 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাগজ দিয়ে ঢাকতে হবে। আচ্ছা, বলতো দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফলটা যত হবে ওই কাগজের ক্ষেত্রফলটাও তো ততই হবে, তাই না? সমান হবে। দেখি তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল দেখি। হ্যাঁ, চার দেওয়ালের ক্ষেত্রফলটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, মানে পরিসীমা আর উচ্চতা গুণ করলেই চার দেওয়ালের ক্ষেত্রফল চলে আসে। সমান সমান কাগজের ক্ষেত্রফল, দেখো কাগজটার প্রস্থ দেওয়া আছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, আর এগুলো কিন্তু মিটারে আছে। হ্যাঁ, তাহলে আমি এটাকে মিটারে নিয়ে 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসে, ঠিক আছে। কিন্তু কাগজের দৈর্ঘ্যটা, এই যে এটা যদি কাগজটা হয়, কাগজের প্রস্থ দেওয়া আছে 50 সেন্টিমিটার, আর দৈর্ঘ্যটা আমি ধরলাম এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য গুণ করবো এক্স মিটার। এবার দেখি তো এখানে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হয়। দৈর্ঘ্য কত 5, প্রস্থ 4, তাহলে 5 আর 4 যদি যোগ করি তো এগুলো 9, তার সাথে 2 দিয়ে গুণ করতে লাগবে 18, আর 18 উচ্চতা 3, 3 18 54, মানে চার দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু হয়ে গেল 54। সমান সমান এদিকে কাগজের ক্ষেত্রফল কাটাকাটি করলে 2 মানে 1/2 ইন্টু এক্স। তাহলে এখান থেকে এক্স মানে কত পাবো? 54, 54 আর 2 আমাদের গুণ হয়ে যাবে, 54 দুগুণে 108 মিটার। তাহলে কাগজের দৈর্ঘ্যটা কিন্তু 108 মিটার। এবার বলছে প্রতি মিটার 15.5 টাকা হিসেবে কাগজ লাগাতে কত খরচ হবে। তাহলে 1 মিটারে যদি খরচ হয় 15.5, তাহলে এই 108 মিটার কাগজে কত খরচা হবে? গুণ করে দেবো 108, এটাকে যদি গুণ করি 5 এটা 40, এটা 4, 4 থাকবে লাস্টে। হ্যাঁ, লাস্টে 4 আসবে, 4 একটা অপশনই আছে লাস্টে, দেখো অপশন সি, তাহলে সি আমাদের আনসার 1674। চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলছে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত, ত্রিভুজটার পরিসীমা কত। দেখো সমবাহু ত্রিভুজ এরকম হয়, মানে তিনটা বাহু সমান, এটা বাহু যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে, তিনটা বাহু সমান, তিনটা বাহু সমান, তিনটা বাহু সমান। কি বলছে? ক্ষেত্রফল 400√3। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আমরা জানি, ঠিক আছে, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে আমাদের ক্ষেত্রফল বলছে 400√3, তাহলে √3/4 ইন্টু আমি ধরলাম বাহু এ স্কোয়ার সমান সমান 400√3। এই √3 কেটে গেল, তাহলে এ স্কোয়ার সমান সমান 400 আর 4 গুণ হয়ে যাবে 1600। তাহলে এ মানে কত হয়ে যাবে? এ মানে কিন্তু 16√4 মানে 40 হয়ে যাবে। তার মানে কি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু 40 করে, এটাও 40, এটাও 40, এটাও 40। তাহলে আমাকে বের করতে বলছে ত্রিভুজটার পরিসীমা কত। পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল, তাহলে 40 40 করে 3 40-এ 120, এটা হচ্ছে ত্রিভুজটার পরিসীমা, অপশন সি।